সবার সামনে খাবার টেবিলে খাবার ভর্তি প্লেটটা এক প্রকার শব্দ করে দূরে সরিয়ে দিল কল্প। চমকে উঠল মীরা সহ সকলে। নিজের বাবা মায়ের দিকে তাকালো মীরা। মেয়ে জামাইয়ের এ ধরনের ব্যবহারে তারা হতভম্ব হয়ে গেলেন। তার থেকে এ ধরনের ব্যবহার মীরার পরিবারের কেউ আশা করেননি। হাতে থাকা মাংসের বাটিটা টেবিলের উপর রেখে স্বামীর কাছে এগিয়ে এলো মীরা। শান্ত কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে কল্প, কোনো সমস্যা? মীরা শান্ত কণ্ঠে প্রশ্ন করলেও কল্প উত্তর দিল খানিকটা গলা উঁচু করে, এসব কি রান্না করেছ? 2 বছরেও রান্না শিখতে পারোনি? এত ঝাল তরকারিতে, কোনোটাতে লবণ নেই, একটাও মুখে দেওয়ার মতো হয়নি। মীরা মিনমিন করে বলল, মাংসের ঝাল আজ একটু বেশি দিয়েছি। বাবা মা একটু ঝাল ঝাল মাংস পছন্দ করে, তাই আমি মাকে জিজ্ঞেস করেই দিয়েছি। কল্পের মা সাহেলা বেগম সে অবস্থায় বললেন, হ্যাঁ বৌমা তো আমাকে বলেছিলই। আর কিছু বলার মতো না পেয়ে রেগে রুমে চলে গেল। তবে যাওয়ার আগে বেশ রেগে বলল, খাওয়াও তুমি তোমার বাবা মাকে। মীরা যেন চোখের জল আটকানোর চেষ্টা করছে। প্রকাশ এবং ঈশা মির্জা মেয়ের জামাইয়ের এ ধরনের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন। কাবির সাহেব এবং সাহেলা বেগমও ছেলের ব্যবহারে বেশ লজ্জা পেলেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সাহেলা বেগম বললেন, ওর কথায় কিছু মনে করবেন না ভাইজান, ছেলে আমার কেমন আপনারা তো জানেনই, হয়তো অফিসের কাজের চিন্তায় এরকম ব্যবহার করে ফেলেছে। বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, ওকে গিয়ে দেখো। শাশুড়ির অনুমতি পেতেই রুমে ছুটে এলো মীরা। ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল সে। ফলে কোনো কথাই বাড়ি থেকে শোনা গেল না। কাবির সাহেব সবাইকে পুনরায় খাওয়া শুরু করার অনুরোধ করলেন। মীরার বাবা মা টেবিল ছেড়ে উঠে যাওয়ার কিছু সময় পর মীরা এসে উপস্থিত হলো। বাবা মা উঠে গিয়েছে? হ্যাঁ, তো শাশুড়ি ওনাদের হাত পরিষ্কার করার জন্য বেসিন দেখিয়ে দিতে গিয়েছে। আমারও হয়ে গিয়েছে। বেসিন কোন দিকে? আসো আমি দেখিয়ে দিচ্ছি। মীরা তার ভাই মাহিরকে নিয়ে যাবে তখন পেছন থেকে তার ভাবি প্রীতা থামিয়ে বলল, দাঁড়াও, আমিও আসছি। বলে সে চেয়ার থেকে উঠতে নিলে মীরা ধমক দিয়ে বলল, এই তুমি উঠছো কেন? খাওয়া শেষ তোমার? প্রীতা স্বামীর দিকে তাকিয়ে চোখ নামিয়ে বলল, হ্যাঁ শেষ। পেছন থেকে মাহির বলে উঠল, আর খেতে হবে না, সারাদিন শুধু খেতেই তো থাকে। তুই বেসিন কোন দিকে বল, আমিই খুঁজে নেব। সোজা গিয়ে ডানে, আর তুমিই যাও। ভাবি, এগুলো সব খাবে তবেই যাবে? মানে, ও তো বলল ওর খাওয়া শেষ আর বড়রা সবাই উঠে গিয়েছে, আমারও খাওয়া শেষ, সেখানে ওর একা বসে খাওয়াটা দৃষ্টিকটু। ওটা ওর বাবার বাড়ি নয়, তোর শ্বশুর বাড়ি। তোর শ্বশুর শাশুড়ি কী ভাববে সেজন্যই তো বলছি। দেখো, ভাবির প্লেটে এখনও কতগুলো খাবার পড়ে আছে, কয়েক লোকমা খেয়েছে শুধু, বাকি খাবার সব প্লেটে পড়ে আছে। ভাবির এটো খাবার তো আমরা কেউ খাবো না, সব খাবার ফেলে দিতে হবে। বাজারে এখন জিনিসপত্রের যা দাম, এত সব খাবার আমার স্বামীর কষ্টের টাকায় কেনা, আমি তো এত খাবার নষ্ট হতে দিতে পারি না। প্রীতার পাশে আরেকটা চেয়ার টেনে বসলো মীরা। এই আমি বসলাম, সব খাবার শেষ করে প্লেট খালি হলে তবে এখান থেকে যেতে পারবে। ভাইয়া তুমি যাও, ভাবিকে আমি পাহারা দিচ্ছি। বোনের কথা যুক্তিযুক্ত মনে হয় মাহির বাড়তি কোনো কথা বলল না। ভাই চোখের আড়াল হলে মীরা প্রীতার দিকে তাকালো। কি হলো, আমার দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? সব খাবার শেষ করে তবেই উঠতে পারবে। কথার মাঝে নিজেও একটা প্লেটে খাবার বেড়ে খেতে শুরু করলো। প্রীতাও বাড়তি কোনো কথা বলল না, কারণ আসলেই তার খিদে মেটেনি। ননদের শ্বশুরবাড়ি বলে চক্ষু লজ্জা স্বামীর সাথে সেও উঠে যাচ্ছিল। কাঁথা বালিশ নিয়ে মেয়েকে কোথাও যেতে দেখে ঈশা শেখ মেয়েকে থামালেন। মীরা, এসব নিয়ে কোথায় যাচ্ছিস? ওই আসলে মা, কর্নার রুমে যাচ্ছিলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য। বিশ্রাম নেওয়ার জন্য তোর ননদের রুমে যেতে হবে কেন? তোদের রুমে কি হয়েছে? সেরকম কিছু না, কল্প রুমে আছে তাই আর কি। আমি মেয়েকে আমতা আমতা করতে দেখে ঈশা শেখ বুঝলেন জামাইয়ের সাথে হয়তো মেয়ের কোনো সমস্যা হয়েছে। ওখানে যাওয়ার দরকার নেই, আমার সাথে আমাদের জন্য দেওয়া রুমটাতে চল, ওখানে বিশ্রাম নেই। কতদিন পর তোকে কাছে পেলাম, মায়ের কাছে না হয় কিছু সময় থাক। মীরাও মায়ের কথায় দ্বিমত পোষণ করল না। নিজেদের রুমের দিকে তাকিয়ে গেস্ট রুমে মায়ের সাথে চলে গেল। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঈশা শেখ জানতে চাইলেন, জামাইয়ের সাথে তোর কি কোনো ধরনের ঝামেলা হয়েছে? না মা। তাহলে আজ ও এমন ব্যবহার করলো কেন? আর তুই বা নিজেদের ঘর ছেড়ে ননদের ঘরে কেন যাচ্ছিলি? মীরা চুপ করে ভাবনা ডুবে গেল। তিনি আবারও বললেন, জামাই কি তোর গায়ে হাত তোলে মীরা? মীরা ধরফড়িয়ে উঠে বসল, দ্রুততার সাথে বলল, না মা না, এসব কি বলছো? কল্প মোটেও এরকম নয়, ও তো আমাকে মাথা করে রাখে। আজ তার মাথায় কাজের চিন্তা ছিল বিধায় এরকম ব্যবহার করে ফেলেছে। তুমি তো জানো না, সেদিন
স্বামীকে নিয়ে গল্প জুড়ে দিল মীরা। মেয়ের মুখে জামাইয়ের প্রশংসা শুনে ঈশা শেখের ভালো লাগলেও স্বস্তি মিলল না যেন। মনের মধ্যে খচখচ থেকেই গেল। মারে, তোর যদি এই বাড়িতে কোনো রকম সমস্যা হয় তুই সোজা আমাদের কাছে চলে আসবি। আমাদের দরজা তোর জন্য সবসময় খোলা থাকবে। আমি জানি মা, কিন্তু তুমি চিন্তা করো না, এই বাড়িতে আমি ভালো থাকবো বলে মাকে জড়িয়ে ধরল মীরা। মীরার পরিবারের এবার যাওয়ার সময় হয়ে এলো। তারা একদম প্রস্তুত, শুধু মেয়ের থেকে বিদায় নেওয়া বাকি। মীরা কোথা থেকে যেন ছুটে এলো, হাতে একটা ব্যাগ। সে ব্যাগটা পিতার হাতে ধরিয়ে দিল। মুহূর্তেই মেয়েটার চোখে মুখে ভয় ছেয়ে গেল যেন। বউকে এসব কী দিচ্ছিস তুই? দেখি। ব্যাগটা ভাবির হাত থেকে টেনে নিতে গেলে মীরা মায়ের হাত আটকে দিল। ব্যাগে কিছু ফল আছে, বাড়িতে অনেক ফল পড়ে আছে, খাওয়ার মানুষ নেই, সব পচে নষ্ট হওয়ার উপক্রম। তুমি তো জানোই ফলমূলের কি চওড়া দাম, ফেলে দিতে মায়া হয়, তাই যা পচে যাওয়ার পথে তা ব্যাগে করে দিয়ে দিলাম। তুমি আর ওগুলো ধরতে যেও না। সাহেলা বেগম ছেলের বউয়ের কথায় মোটেও সন্তুষ্ট হলেন না। কিছুটা বিরক্ত মিশ্রিত কণ্ঠে বললেন, বৌমা, তোমার যদি তোমার পরিবারকে ফলমূল দিতেই হতো তবে ভালো তাজা থেকে দিতে। সকালেই তো কল্প কতগুলো ফল কিনে এনেছে। এত কম সময়ে তো আর সব ফল পচন ধরবে না। অর্ধ পচা ফল দেওয়া তো এক ধরনের অভদ্রতা। সেখানে পিতা তো তোমার ভাবি হয়। মীরা শাশুড়ির কথা শুনে কাচুমাচু করতে লাগলো। ঈশা শেখ মেয়ের পক্ষ নিয়ে বললেন, আরে ভাবি, কোনো সমস্যা নেই, শুধু শুধু কেন এত ফল ফেলে দিতে যাবেন? ওর খেতে কোনো রকম সমস্যা হবে না। পচে যাওয়া অংশটা ফেলে দিয়ে বাকিটা খেয়ে নেবে। আজ আসি ভাবি, মেয়ে জামাইকে আমাদের বাড়িতে পাঠিয়েন। বাবা মাকে বিদায় দিয়ে সদর দরজার কাছে পৌঁছাতে কল্পের মুখোমুখি হলো মীরা। জোরপূর্বক হেসে তাকে পাশ কাটিয়ে যাবে, কিন্তু সেই সুযোগ হলো না। কল্প তার হাত ধরে এক প্রকার টেনে রুমে নিয়ে এসে দরজা লাগিয়ে দিল। ও মা গো! মীরার গলা ফাটা চিৎকার শুনে দৌড়ে এলো বাড়ির সবাই। কল্পের বোন কণা দরজায় হাত রাখতেই তা খুলে গেল। ভেতরে প্রবেশ করলো তিনজনে। মীরা মাটিতে পড়ে আছে, হাত দিয়ে কপালের এক পাশ চেপে ধরেছে সে। কণা তাড়াতাড়ি তাকে মাটিতে থেকে তুলল। কাবির সাহেব ছেলে দিকে তাকিয়ে জানতে চাইলেন, কি হয়েছে? বৌমা এভাবে মাটিতে পড়ে আছে কেন? কল্প এক প্রকার থ হয়ে দাঁড়িয়ে আছে। কণা মীরাকে বিছানায় এনে বসালো। মা দেখো, ভাবির কপাল ফুলে কত বড় হয়ে গিয়েছে। সবাই তাকালো তার দিকে। আসলেই কপালের এক পাশ ফুলে গোল আলুর মতো হয়ে গিয়েছে। মীরা সামনে থাকা আয়নায় তাকালো। কপালের এই অবস্থা দেখে কাদো কাদো মুখ হয়ে গেল তার। কল্প ফিক করে হেসে ফেলল। সবাই তার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করতে সে চুপ হয়ে গেল। সাহেলা বেগম ছেলের সামনে এসে দাঁড়ালেন। এসব কি কল্প? বউ আঘাত পেল কি করে? আমি জানি না, আমি তো বারান্দায় ছিলাম। সত্যিই তুমি জানো না? সন্দেহের দৃষ্টিতে বললেন তিনি। আমি তোমার ব্যবহার কাল অন্যরকম লক্ষ্য করেছি। আর আজকে বৌমার এই অবস্থা, সত্যি করে বলো তুমি তাকে আঘাত করনি তো? ঘাবড়ে গেল কল্প। বিছানায় বসে থাকা মীরার দিকে তাকিয়ে বলল, না না মা, আমি কিছুই করিনি। সত্যি? তুমি ওকে জিজ্ঞেস করো কি হলো। মীরা বলো। হ্যাঁ মা, আমার অসাবধানতার কারণেই দুর্ঘটনা ঘটছে। আমি ভেজা পা নিয়ে বাথরুম থেকে বেরিয়েছিলাম। বারান্দা যাওয়ার সময় পা পিছলে যায় আমার, টেবিলে ব্যথা পাই। সাহেলা বেগম তাকিয়ে দেখলেন ফ্লোর এখনও ভেজা ভেজা দেখাচ্ছে। অজ্ঞতা তাদের কথায় বিশ্বাস করতে হলো সবার। আরও সাবধানে চলাফেরা করবে বৌমা। কল্প ওষুধ নিয়ে বৌমাকে লাগিয়ে দাও। মাথা নাড়িয়ে সম্মতি জানালো সে। তবে সবার অগোচরে মীরার দিকে কটমট করে তাকালো কল্প। মীরা আরও চোখে তাকিয়ে ভিঞ্চি কাটল। মীরা, তোর কপালে কি হয়েছে? এরকম কালো হয়ে গিয়েছে কেন? মায়ের কথায় আমতা আমতা করতে লাগলো মীরা। মেয়ের ভাবগতি ঈশা শেখের মোটেও সুবিধার মনে হচ্ছে না। কি হলো মীরা, জবাব দে। কপালে ব্যথা পেলে কি করে? ওই মা, আসলে সেদিন ভেজা পা নিয়ে বাথরুম থেকে বের হয়েছিলাম। জানোই তো টাইলস করা ঘরে ভেজা পা নিয়ে হাঁটা কষ্টকর। খেয়াল করিনি, তাই পড়ে গিয়েছিলাম। সত্যি তো? দেখ মীরা, আমাকে মিথ্যা বলিস না। সত্যিই যদি তোর কোনো সমস্যা থাকে আমাকে নির্দ্বিধায় বল। আমি তো আর বাইরের কেউ নই, তোর মা আমি। আমাকেই যদি সমস্যাগুলো খুলে না বলিস তাহলে কাকে বলবি মা? আরে মা, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি একদম ঠিক আছি। এখন রাখছি মা, অফিসের সময় কথা বলা ঠিক না, সাবধানে থেকো। তাড়াতাড়ি ফোন কেটে দিল মীরা। ফোনে একবার কপালটা দেখে নিল সে। ব্যথা কমে এলেও জায়গাটা কালো হয়ে গিয়েছে। ফোন টেবিলে রেখে মীরা কটমট করে বিড়বিড় করে বলল, শয়তান কল্প, আমারও সময় আসবে, তখন চুল সব ছিঁড়ে একেবারে টাক বানিয়ে দেব। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল কল্প। মীরা হাতে থাকা ফোনটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, ফোনের পাসওয়ার্ড বলো। কল্প তাকিয়ে দেখল এটা তার ফোন। ভ্রুকুচকে জানতে চাইল, আমার ফোনের পাসওয়ার্ড দিয়ে তুমি কি করবে? আমার ফোনে চার্জ নেই, আমার কিছু কাজ আছে, তাড়াতাড়ি পাসওয়ার্ড বলো। চার্জ শেষ হয়ে গেলে চার্জে দাও।
চার্জ সম্পূর্ণ হলে তখন যা করার নিজের ফোন থেকে করো। চার্জ হতে সময় লাগবে, তাড়াতাড়ি পাসওয়ার্ড বলো। কল্প নিজের রাগ দমিয়ে রাখছে এমন ভাব করে সে বলল, এদিকে দাও, আমি খুলে দিচ্ছি। ফোন নিতে গেলে মীরা হাত সরিয়ে নেয়। মুখে বলো, আমিই খুলে নেব। মীরা এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি আমার অনুমতি ব্যতীত আমার ফোন ধরেছ, তার উপর আবার মুখে মুখে তর্ক করছো। কেন? পাসওয়ার্ড বললে কি সমস্যা? নাকি কোনো গোপন করা জেনে যাব বলে ভয় পাচ্ছ? মীরা, তোমার মুখ বন্ধ করো। আমার মাথা কিন্তু এবার গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু যা তা করে ফেলতে পারি। শাড়ির আঁচল কোমরে গুজিয়ে এগিয়ে এলো মীরা। কি করবে তুমি? হ্যাঁ, দেখি কি করতে পারো। কল্প পরবর্তী বাক্য বলবে, কিন্তু সাহেলা বেগমের হুঙ্কার শুনে দুজনেই মুহূর্তে চুপ হয়ে গেল। হাতে থাকা খুন্তিটা উঁচিয়ে ধরলেন তিনি। এটা ভদ্র পরিবারের বাসা নাকি কোনো মাছ বাজার? কি শুরু করেছো তোমরা? যে বয়সে বাচ্চা মানুষ করার কথা সে বয়সে বাচ্চাদের মতো লড়াই করছো? মা, ওকে বলো, ওই শুরু করেছে। আমার ফোন নিয়ে আবার আমার উপরেই হুকুম জারি করছে। মা, আমার ফোনের চার্জ শেষ বলেই আমি নিয়েছি, মিনমিন করে বলল মীরা। সাহেলা বেগম পুনরায় হুঙ্কার দিয়ে বললেন, চুপ। আরেকবার যদি তোমরা একে অপরকে দোষারোপ করো, আমি দুজনেরই ফোন গরম তেলে ফেলবো। যাও, রুমে যাও। স্বামী স্ত্রী দুজনে একে অপরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দুজন রুমের দিকে যেতে লাগলো। রুমের ভেতরে ঢোকার সময়ও দুজনের কথা কাটাকাটি লেগে গেল। মা যেন শুনতে না পায় তাই নিচু সুরে ঝগড়া করছে তারা। এক পর্যায়ে মীরাকে ঠেলে ভেতরে ঢুকে গেল কল্প। মীরা তার হাতের বাহু ধরে অবাক হওয়া ভঙ্গিতে দরজার দিকে তাকিয়ে রইল। মীরা, শোনো। বলো। আমাদের মনে হয় এবার ফ্যামিলি প্ল্যানিং এ মনোযোগ দেওয়া উচিত। ফ্যামিলি প্ল্যানিং আবার কি? এটা কি কোনো ডিজাইন, নাকি যে করার আগে প্ল্যানিং করতে হবে? কাগজে কিছু লিখতে লিখতে মীরা জবাবে বলল। কল্প উঠে এসে তার হাত থেকে কলমটা টেনে নিল। সব সময় কাজ আর কাজ, এবার তো কাজটা বন্ধ রাখো। তোমার কি আমাদের ছোট সংসারটা নিয়ে কোনো চিন্তা নেই? আছে বলেই তো এতটা পরিশ্রম করে সব কাজ করছি, যেন ভবিষ্যতের জন্য টাকা জমাতে পারি। অনেক জমিয়েছ, আর দরকার নেই। এবার ঘরে মন দাও। মানে কি বলতে চাইছো? সরাসরি বলো। তুমি চাকরি ছেড়ে দাও, আর করার দরকার নেই। আমাদের এবার বেবি নিয়ে প্ল্যান করা উচিত। কল্পের থেকে নিজেকে ছাড়িয়ে নিল মীরা। তুমি কি ভেবেচিন্তে বলছো কল্প? 1.5 বছরও হয়নি আমি চাকরিটা করছি। আমারও তো একটা স্বাধীনতা আছে। সারা জীবনের জন্য তো আমি ঘরে বন্দীদের মতো জীবন কাটাতে পারবো না। মীরা, শান্ত হও। দেখো, চাকরি করা ভালো, তবে তার মানে এটা নয় যে যারা চাকরি করে না তারা বন্দী। বরং এতে তুমি আরও বেশি সময় পাবে নিজের পরিবারকে দেওয়ার, সন্তানকে দেওয়ার। বাচ্চাদের প্রথম শিক্ষক তো মাই হয়। আমাদের সন্তানরা যদি তাদের মাকেই কম সময় পায় তাহলে কি হবে, বুঝতে পারছো? মীরা কল্পের কথা শুনে চুপ হয়ে গেল। কিছু বলার মতো খুঁজে পেল না। মীরা, কি হলো? কিছু তো বলো। তুমি ঠিকই বলছো। ক্যারিয়ারের জন্য তো আমি আমার সন্তানদের শৈশব নষ্ট করতে পারবো না। এই প্রজেক্টটা শেষ করেই আমি রিজাইন করে দেব। সকাল তখন 10টা। বাড়ির সকলে নিজ নিজ কাজে ব্যস্ত। প্রীতা ভাতের মার ফেলার প্রস্তুতি নিচ্ছিল। বেলের শব্দে থেমে গেল। রান্নাঘর থেকে উকি দিয়ে দেখলো সোফায় তার শাশুড়ি ঈশা শেখ বসে আছেন। মা, একটু দরজাটা খুলে দিন, আমি ভাতের মার ফেলছি। ঈশা শেখ ছেলের বউয়ের কথা এমনভাবে তার দিকে তাকালো যেন কি না কি বলে ফেলেছে সে। অসন্তুষ্টি নিয়ে তিনি দরজাটা খুলে দিলেন, কিন্তু দরজার ওপারে মেয়ে আর মেয়ের জামাইকে দেখে মুহূর্তে সে বিরক্তিভাব উবে গেল। খুশিতে গদগদ হয়ে বললেন, আরে তোমরা এসো এসো। বলতে বলতে মীরা থেকে লাগেজটা টেনে নিলেন তিনি। তোরা আসবি, আগে বলবি না? মীরা কোনো রকমে জবাবে বলল, হঠাৎ প্ল্যান করেছি তাই বলা হয়নি। এখন কি এই বাড়িতে আসার পূর্বেও অতিথিদের মতন জানিয়ে আসতে হবে? আরে বোকা মেয়ে, আমি তা কখন বলেছি? জামাই বসো বসো। বাইরে প্রচণ্ড গরম। ফ্যানের স্পিড আরও বাড়িয়ে দিলেন ঈশা শেখ। ততক্ষণে প্রীতাও রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। ননদকে দেখিয়ে এগিয়ে এলো তার দিকে। মীরা, কেমন আছো? শরীর স্বাস্থ্য ভালো? ভালো আছি ভাবি। তোমার কি অবস্থা? এই তো চলছে। ঈশা শেখ খানিকটা বিরক্ত নিয়েই বললেন, বৌমা, তুমি এভাবে ঘাম মাখা শরীরে ওকে ধরছো কেন? যাও, ওদের জন্য ঠান্ডা জল নিয়ে শরবত করে আনো। প্রীতা মাথা নিচু করে যেতে নিলে ঈশা শেখ আবারও থামিয়ে দিলেন, থাক, দরকার নেই, আমিই বানিয়ে নিচ্ছি। তুমি বরং শুটকি রান্না হতে হতে ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রাখো। তারপর পোলাও রান্না করো। আমার মেয়ে আর জামাই কতদিন পর বাড়িতে এলো। যাও যাও, তাড়াতাড়ি কাজ শুরু করে দাও। পিতার যেন এবার কান্না এলো। 6 মাসের গর্ভবতী সে। সারাদিন কাজের ফলে শরীরটা যেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই যে করার নেই। এখন হাত পা গুটিয়ে নিলে যে সব কাজ পড়ে থাকবে, তখন শারীরিক শান্তির চেয়ে মানসিক অশান্তিই বেশি হবে। দাঁড়াও ভাবি, আজকে কি রান্না করেছো? চুলায় ভাত বসিয়ে এসেছি, শুটকি রান্না করব। আচ্ছা যাও, আমি কাপড় ছেড়ে আসছি। পোলাও মাংস এখন করতে হবে না, এই গরমে এত ভারী খাবার খেয়ে শান্তি পাবো না, রাতে করো। হ্যাঁ, ঠিক বলেছিস মীরা,
তোরা কাপড় পরিবর্তন করে মুখ হাত ধুয়ে আয়, আমি নাস্তা পানি নিয়ে আসছি। দাঁড়াও মা, এগুলো নিয়ে যাও। একটা মিষ্টির প্যাকেট এবং ছোট্ট একটা দইয়ের হাঁড়ি মায়ের দিকে এগিয়ে দিল মীরা। এগুলো দেখে যেন ঈশা শেখের মুখটা শুকিয়ে গেল। কল্প চুপচাপ ফোনের দিকে তাকিয়ে আছে, তার সম্পূর্ণ মনোযোগ যেন ফোনে, এমন একটা ভাব করে বসে আছে সে। ঈশা শেখের এ ধরনের হাবভাবের কারণ কল্প আগে যতবারই আসতো কিংবা মীরা একা এলেও সে দুহাত ভরে অনেক কিছু নিয়ে আসতো। সেই জামাই এবার শুধু এক প্যাকেট মিষ্টি আর এক হাঁড়ি দই আনাতে ওনার জন্য মনক্ষুণ্ণ হলো। তবে কিছু বললেন না, হাসি খুশি মুখী প্রীতাকে নিয়ে রান্নাঘরে চলে এলেন। সন্ধ্যার নাস্তা শেষে রান্নাঘরে এলো মীরা। প্রীতা তখন মাংস ধোয়ার প্রস্তুতি নিচ্ছিল। শাড়ির আঁচল কোমরে গুজে তার হাত থেকে মাংসের প্যাকেটটা ছিনিয়ে নিল। আমি পারবো, তুমি যাও। চুপ, যাও ঘরে গিয়ে বসে থাকো, আমি রান্না করব। তোমার রান্না এখন তেল মশলার পরিমাণ ঠিক নেই, দেখা যাবে কল্পকে না খেয়ে রাত কাটাতে হবে। তার চেয়ে বরং আমি রান্না করি, যাও যাও। বলতে বলতে এক প্রকার প্রীতাকে ঠেলে রান্নাঘর থেকে তাদের ঘরে পাঠিয়ে দিল মীরা। রান্না প্রায় শেষের দিকে। ভাইয়ের কণ্ঠ শুনে চুলার আঁচ ছোট করে দিয়ে বাইরে এলো মীরা। তোমার সাহস তো কম নয়, নিজের রুমে বসে ফ্যানের বাতাস খাচ্ছ, এদিকে আমার বোনটা গরমে রান্না করছে। মাহিরের চিৎকার শুনে কেঁপে উঠল প্রীতা। সে কী বা বলবে, মাহির যে বিশ্বাস করবে না তা তো তার জানাই। কি হয়েছে ভাইয়া, এভাবে গন্ডারের মতো চিৎকার করছে কেন? বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল মীরা। ও তোকে দিয়ে জোর করে রান্না করাচ্ছে তাই না? বাড়িতে কেউ না থাকার সুযোগ নিচ্ছে? আহ, চুপ করো তো, ধীরে সুস্থে কথা বলতে পারো না তুমি? আর ভাবি আমাকে কিছু করতে বলেনি, আমি নিজেই রান্না করছি। রান্না এদিক সেদিক হলে কল্প না খেয়ে উঠে যাবে, সেদিনের কথা মনে নেই? আমি চাই না আজও সেরকম কোনো পরিস্থিতি তৈরি হোক। আর তোমাকে কতবার বলেছি রান্নাঘরে একটা এসি নয়তো ছোট টেবিল ফ্যান লাগাতে? এই গরমে যে ভাবি সারাদিন রান্নাঘরে থাকে, বাচ্চার কোনো সমস্যা হলে তখন কি করবে? কিছুদিনের মধ্যে ফ্যান লাগানোর ব্যবস্থা করো। একমাত্র বোন মাহিরের, যত যাই হোক তার কথা সে কখনোই ফেলতে পারে না। মীরা এবং প্রীতা ব্যতীত সবাই খেতে বসেছে। কল্প খাওয়ার মাঝে বলল, ভাবি আপনার রান্নার হাত তো অনেক ভালো, মাংসটা যা হয়েছে না। বলতে বলতে মুখে কয়েক টুকরো মাংস পুড়ে দিয়ে কল্প তা চিবুতে চিবুতে আবারও বলল, মীরাকে একটু শিখিয়ে দেবেন তো রান্না? তার রান্নাতে কিছু একটা কমতি সবসময় থেকে যায়। তার মাংস সবসময় রাবারের মতো শক্ত হয়ে থাকে, আর আপনারটা দেখুন কি তুলতুলে নরম। পানি পান করে কল্প হাসতে হাসতে বলল, মাহির ভাই, আমি বরং ভাবিকে নিয়ে যাই আর আপনি আপনার সেই কলিগকে নিয়ে আসুন। আপনার তো ভাবির রান্না বিষাদ লাগে, কিন্তু আমার তো হেব্বি লেগেছে। বুদ্ধিটা কেমন দিলাম? এতে দুজনে সুস্বাদু খাবার খেতে পারবো। বলে হাসতে হাসতে পোলা মুখে নিল কল্প। প্রীতার হাসি পেলেও তা চেপে রেখে কল্পকে জানালো, আসলে ভাই এই সবগুলো রান্না মীরাই করেছে, আমি তো রাতের কোনো খাবারই রান্না করিনি। চিবানো বন্ধ হয়ে গেল কল্পের। সে অবস্থায় ঘাটটা ঘুরিয়ে মীরার দিকে তাকালো সে তাকাতেই মীরা ঠোঁট চওড়া করে একটা হাসি দিল। বিষম খেলো কল্প। প্রকাশ শেখ মেয়ের জামাইয়ের পাশেই বসেছিলেন। চট করে পানির গ্লাসটা এগিয়ে দিলেন তিনি। পানি পান করে নিজেকে শান্ত করল কল্প। মীরা মাংসের বাটি থেকে আরও কয়েক টুকরো মাংস কল্পের পাতে দিয়ে বড় হাসি মুখে ঝুলিয়ে বলল, আরে এত অল্প নিলে হবে, খাও খাও। ভাবির হাতের রান্না বলে কথা, কত সুস্বাদু। আবার কোন দিন খেতে পাও না পাও, আজ একেবারে তৃপ্তি করে খাও। কল্পের বেগতিক অবস্থা দেখে সবাই যেন ঠোঁট টিপে হাসছে। মেয়ের রুমের সামনে দাঁড়ালেন ঈশা শেখ, হাতে তার দুধের গ্লাস। দরজায় টোকা দিতে গিয়েও থেমে গেল তিনি। আড়ি পেতে ভেতর থেকে ভেসে আসা কথাগুলো ভালো মতো শোনার চেষ্টা করলেন। ছাড়ো আমাকে, শয়তান ছাড়ো, আমার লাগছে, মেরে ফেলবে নাকি, ছাড়ো। মেয়ের মৃদু চিৎকার শুনে কেঁপে উঠলেন ঈশা শেখ। দরজায় টোকা দিলেন তিনি এবং মুহূর্তেই সব শান্ত হয়ে গেল যেন। অতিবাহিত হয়ে গেল কয়েক মিনিট, কিন্তু দরজা খুলল না কেউ। পুনরায় আবারও টোকা দিলেন তিনি। কিছু সময় পর মীরা দরজা খুলে দিল। মা, তুমি এই সময়ে? ঈশা শেখ মেয়েকে ভালো মতো পরখ করলেন। আচমকা কিছু একটা ওনার নজরে পড়তে যেন কেঁপে উঠলেন তিনি। মীরার বাম হাতটা ঈশা শেখ টেনে সামনে আনলেন। হাতে কি হয়েছে মীরা, এরকম লাল হয়ে গিয়েছে কেন? মায়ের কথা শুনে মীরা ঘাড় ঘুরিয়ে ভেতরে থাকলো। তার তাকানো দেখে ঈশা শেখ বলে উঠলেন, কল্প কিছু করেছে মীরা? মিথ্যা বলিস না। না না মা, তুমি ভুল ভাবছো, সেরকম কিছুই না। ওই গরম পাত্রে হাত লেগেছে। বাদ দাও আমার কথা, তুমি কিছু বলবে? হ্যাঁ, নে দুধটা খেয়ে নে, না খেয়ে খেয়ে একেবারে পাটকাঠি হয়ে গিয়েছিস। আমার এখন মোটেও খেতে ইচ্ছে করছে না, তুমি বরং ভাবিকে দিয়ে এসো। মুখ হাত দিয়ে ঘুমানোর জন্য রুমের দিকে যাচ্ছিল প্রীতা, তাকে টেনে নিয়ে এলো মীরা। নাও দুধটা তাড়াতাড়ি শেষ করো তো। কিন্তু? কোনো কিন্তু না, আগে খাও তারপর শুনবো। তাকে জোর করে পুরো দুধটা খাওয়ালো মীরা। ওকে কেন দিলি? তুই না খেলে জামাইকে দিতি। ভেতর থেকে কল্প বলে উঠলো, আমি দুধ খাই না। দেখলে, আমি জানি কল্প দুধ পছন্দ করে না, আমারও খেতে ইচ্ছে করছে না, ফেলে দেওয়ার চেয়ে ভালো না
কারো পেটে গেল, অন্তত নষ্ট তো হলো না। আচ্ছা যাও, তোমরা ঘুমিয়ে পড়ো। ভাবি, তুমিও যাও, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। দরজা বন্ধ করে মীরা বিছানা থেকে একটা বালিশ তুলে শুয়ে থাকা কল্পের দিকে ছুঁড়ে মারল। রাগী কণ্ঠে বলল, এত জোরে কেউ কামড় দেয়? রাক্ষস একটা। কতটা লাল হয়ে গিয়েছে। একদম ভালো হয়েছে, শাশুড়ি মা না এলে কামড়ে একেবারে রক্ত বের করে ফেলতাম। তবে রে, দাঁড়াও শয়তানের চাচা, তোমার রক্ত আমি বের করছি। কল্প কিছু বুঝে ওঠার আগে তার উপর চড়ে বসলো মীরা। টি শার্টের উপরে বুকের দিকটাতে দাঁত বসিয়ে দিল। কল্প যাতে চিৎকার করতে না পারে তাই আগে থেকেই তার মুখ চেপে ধরে আছে সে। কি হলো ঈশা, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? জানি না, মেয়েটার জন্য চিন্তা হচ্ছে হঠাৎ করে। মনে হচ্ছে কোনো কিছু ঠিক নেই। আরে এত চিন্তা করো না। জামাইয়ের সেই দিনের কথা ধরে এখনও বসে আছো তুমি? জামা যদি মন থেকে বলতো তবে কি আমাদের বাড়িতে আসতো? এসব মাথা থেকে ঝেড়ে এখন ঘুমাও। কি করছো মা? মীরা, তুই বস বস, কিছু বলবি? হ্যাঁ বসো তুমি আমার পাশে। ঈশা শেখ হাতে কাজগুলো শেষ করে মেয়ের পাশে বসলেন। মীরা তার হাতে কিছু গুজে দিয়ে বলল, এগুলো রাখো মা। তিনি হাতে তাকিয়ে দেখলেন বেশ কয়েকটা হাজার টাকার নোট। তোকে কতবার বলেছি বেতনের টাকা আমাদের দেওয়ার দরকার নেই, তুই তাও দিয়ে থাকিস। মীরা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, রেখে দাও মা। জানি না এরপর থেকে তোমাদের নিজের পছন্দ মতো কিছু দিতে পারবো কিনা। সেই সুযোগ মনে হয় না এই জীবনে আর হবে। এসব তুই কী বলছিস মীরা? তোর কথার কোনো অর্থে আমি বুঝে উঠতে পারছি না। মা, আমি পরের মাসে চাকরিটা ছেড়ে দেব। মেয়ের কথা শুনে তিনি যেন চমকে উঠলেন, হড়বড়িয়ে বললেন, এসব তুই কী বলছিস মীরা? চাকরি ছেড়ে দিবি মানে? এই চাকরিটার জন্য তুই কত পরিশ্রম করেছিস, আর এভাবে তুই ছেড়ে দিবি? মীরা চোখে মুখে মন খারাপের রেশ ফুটিয়ে বলল, কি আর করবো মা, কল্প চায় এবার যেন আমি সংসারে মন দিই, ভবিষ্যতে সন্তানদের নিয়ে চিন্তা করি। যেখানে স্বামী আমার চাকরির বিরুদ্ধে, সেখানে আমি বিপরীতে কথা বলি কি করে বলো? চুপ হয়ে গেলেন ঈশা শেখ। রাগে হাতে থাকা টাকা শক্ত করে মুঠো করে ধরলেন। এক সোফায় বসে আছেন প্রকাশ শেখ, পাশে ওনার স্ত্রী, অপর এক পাশে মাহির এবং কল্প। তার পেছনে দাঁড়িয়ে আছে মীরা। প্রীতা চায়ের ট্রেটা টেবিলে রেখে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল। একটা কাপ তুলে নিয়ে তাতে এক চুমুক দিলেন প্রকাশ শেখ। এটা আমি কি শুনছি জামাই? কি শুনেছেন বাবা? তুমি নাকি মীরাকে বলেছ চাকরি ছেড়ে দিতে? কল্প পেছনে ফিরে মীরার দিকে তাকালো। মীরা তাকালো তার মায়ের দিকে। ঈশা শেখ চোখের ইশারায় তাকে আশ্বস্ত করলো যেন। কল্প মুখে হাসি ঝুলে রেখেই বলল, হ্যাঁ বাবা, অনেক দিন তো হলো এবার আমরা বেবি নেওয়ার চিন্তা করছি। আমি চাই না আমার বাচ্চাটা ছোট থেকে মায়ের থেকে কম সময় পেয়ে অন্যের হাতে মানুষ হোক। আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু বাবা, মেয়েদের তো একটা নিজস্ব উপার্জন দরকার। কিছু মনে করো না, তোমার যদি কোনোদিন কিছু হয়ে যায় তখন আমার মেয়েটা যে বিপাকে পড়ে যাবে। কল্প যেন হাসল। সে পরবর্তীতে কিছু বলবে তার পূর্বেই মাহির চেঁচিয়ে বলল, বাবা তুমি এরকম ম্যামও করে কথা বলছো কেন? মগের মুল্লুক নাকি যে ওরা ওদের ইচ্ছে আমাদের মেয়ের উপর চাপিয়ে দেবে? হাজারো মেয়েরা কি চাকরি করে বাচ্চার সংসার সামলাচ্ছে না? এগুলো সব বাহানা। কল্প মুখের হাসিটা যেন আরেকটু চড়া হলো। ভাইয়া, আপনি এই বিষয়ে কথা না বললেই ভালো। বউ তো আমাকেই বুঝে নিতে দিন। বউ তোমার মানে? তোমার সাথে বিয়ে দিয়েছি বলে কি এখন আমরা আমাদের মেয়ের বিষয়ে কোনো কথা বলতে পারবো না? আমাদের কোনো মতামত জানাতে পারবো না? তাহলে তো সেটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। ডাবল স্ট্যান্ডার্ড মানে? সোজাভাবে বলো, তুমি কি বোঝাতে চাইছো? প্রীতা ভাবিত মীরা সমপরিমাণ শিক্ষিত। সেখানে আপনি ওনাকে চাকরি করা তো দূর, ওনাকে তার জন্য প্রস্তুতিও নিতে দেননি। ভাবির পরিবারকেও এ নিয়ে মতামত জানাতে সামনাসামনি বারণ করে দিয়েছেন। সেখানে মীরাকে তো আমি 1.5 বছর চাকরি করতে দিয়েছি। এখন যদি আপনি আমাদের ব্যাপারে নাক গলান তো সেটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে না? কল্প, মীরা আর প্রীতা একই হলো নাকি? কেন একই নয় ভাইয়া? হ্যাঁ, আপনাদের কাছে তারা হয়তো ভিন্ন, একজন বউ একজন বোন, কিন্তু আমার কাছে তো দুজনেই এক। তাহলে দুজনের জন্য ভিন্ন সিদ্ধান্ত কেন হবে? আর এমন তো ব্যাপার নয় যে সে চাকরি না করলে বাবা মা বিপাকে পড়ে যাবে। আপনি তো আছেন ওনাদের খরচ বহন করার জন্য। আমি না হয় উৎসব অনুষ্ঠানে কিছু প্রয়োজন পড়লে দিলাম, যেমনটা আপনি ভাবির পরিবারে অবদান রাখেন। কি বলেন বাবা মা? আমি কি ভুল কিছু বলেছি? কল্পের কথার বিপরীতে কেউ কিছু বলার মুখ খুঁজে পেল না। কল্প হেসে উঠে দাঁড়ালো, প্রীতাকে উদ্দেশ্য করে বলল, ভাবি চাটা সেই হয়েছে। প্রীতার চোখে মুখে এক তৃপ্তির আভাস দেখতে পেল কল্প। কল্প চোখের আড়াল হয়ে যেতে ঈশা শেখ গর্জে উঠলেন, তোকে আগেই বলেছিলাম জামাইকে নিয়ে আলাদা হয়ে যা, শুনলি না তো আমার কথা? এবার বোঝ, নিশ্চয় ওর মা ওকে কান পড়া দিয়েছে, যেমন তুমি দাও। না চাইতেও মীরার মুখ দিয়ে কথাটি বেরিয়ে এলো, মীরা থাক মা, আমাদের মাঝে আর কোনো কথা বলো না। আমি তো তোমাকে বারণ করেছিলাম, তাও কেন এ নিয়ে বাড়াবাড়ি করতে গেলে? দেখলে তো কল্প রেগে গিয়েছে। আমি চাই না শ্বশুরবাড়ির কারও মনক্ষুণ্ণ হোক। তোমরা আমার শ্বশুর শাশুড়ির ব্যাপারে কোনো কথা না বললেই আমার জন্য মঙ্গল।
ভাবি তোমাদের তা না শুনে এখনও মুখ বুজে সংসার করছে। তোমাদের জন্য যদি আমাকেও ও বাড়িতে কথা শুনতে হয়, আমি মুখ বুজে সহ্য করতে পারবো না। তখন দেখা যাবে আমাকে সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই বলছি, আমার শ্বশুর বাড়িকে নিয়ে কিছু বলো না। মিথ্যা হলো চুপচাপ সহ্য করে যাও, যেমন ভাবি আর তার পরিবার করে। মীরাও চলে গেল। প্রীতা এঁটো কাপগুলো নিয়ে রান্নাঘরে চলে গিয়েছে। মাহিন এবং তার বাবা মা মেয়ে এবং মেয়ের জামাইকে হঠাৎ বলা কথাগুলোর অর্থ ঠিক অনুধাবন করতে পারল না এখনও। প্রীতা, এই প্রীতা, কানে তুলা গুজে বসে আছো নাকি? কি বলো? হাঁপাতে হাঁপাতে বলল সে। মাহির রাগী দৃষ্টিতে বলল, কোথায় ছিলে? কার সাথে পীড়িতের গল্প করছিলে? মীরার সাথে ছিলাম। ওই ডেকে নিয়ে গিয়েছে। শান্ত হয়ে গেল মাহির। হাতে থাকা প্যাকেটটা প্রীতার হাতে ধরিয়ে দিল। এখানে ফুচকা আছে, মীরাকে দিয়ে এসো। আর শোনো, নিজে খেয়ে ফেলো না আবার। সারাদিনই তো খিদে পায়, যাও এখন। প্রীতা খাবার নিয়ে কখনোই কোনো আবদার করে না, কিন্তু এই সময়টাতে স্বাভাবিক সব মেয়ের খিদে বৃদ্ধি পেয়ে থাকে। তার উপর প্রীতা সারাদিন এই কাজ সেই কাজ করেই থাকে, যার ফলে তার আরও বেশি খিদে পায়। ফলে তাকে প্রতিনিয়তই নানা খোঁটা শুনতে হয়। প্রীতার মন খারাপ হলো। এই কারণে নয় যে তার স্বামী তার জন্য না এনে নিজের বোনের জন্য এনেছে, বরং এই কারণে সে মাহির তার সাথে দুর্ব্যবহার করেছে। কালকে মীরা শ্বশুরবাড়িতে ফিরে যাবে। মায়ের সাথে সময় কাটাচ্ছে সে। মা মেয়ে টিভি দেখছিল, প্রীতা তখন ঘুমিয়েছিল। তাদের কথার ব্যাঘাত ঘটল বেলের শব্দে। এতবার বেলের শব্দ শুনে দুজনেই ঘাবড়ে গেল। মীরা দৌড়ে এসে দরজা খুলে দিল, কিন্তু পরবর্তী ঘটনার জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। কল্পের কলার ধরে টানতে টানতে তাকে ভেতরে নিয়ে এসেছে মাহির। ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল তাকে। চিৎকার চেঁচামেচি শুনে প্রীতাও ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছে। স্বামীর এই ধরনের আচরণের সাথে সে পূর্ব পরিচিত, কিন্তু কল্পের সাথে এরকম করবে তা তার ধারণা ছিল না। হাতাহাতিতে যদি তার বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়, এই ভয়ে এগিয়ে যাওয়ার সাহস হলো না তার। মীরা এগিয়ে এসেছে, স্বামীকে ছাড়িয়ে নিল। কি করছো তুমি? তোমার সাহস কি করে হলো কল্পের গায়ে হাত দেওয়ার? তাকে নিচে থেকে টেনে তুলল মীরা। সাহসের কি দেখলি তুই? একে তো আমি মেরে ফেলবো আজ, বলে আবারও কল্পকে ধাক্কা দিল মাহির। এবার মীরা রেগে তাকেই ধাক্কা দিল। পাগল হয়ে গিয়েছে তুমি? ভালোবাসা উতলে পড়ছে না স্বামীর জন্য? ওর জন্য আমাকে ধাক্কা দিলি? মা, তোমাকে আগেই বলেছিলাম না সব বাহানা? আজ হাতে নাতে তার প্রমাণও পেয়ে গেলাম। মীরা কল্পের ঠোঁটের কোণে রক্ত মুছে তাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে। তা দেখি মাহির তাচ্ছিল্য মাখা কণ্ঠে বলল, লাগা ওষুধ। যখন সত্যিটা বলবো তখন তুই থাপ্পড় মেরে রক্ত বের করবি, চরিত্রহীন একটা। ভাইয়া, মুখ সামলে কথা বলো। মাহির চুপ করার বদলে উল্টো হো হো করে হেসে উঠল। মাহির, কি হয়েছে বলবি? পরিষ্কার করে না বললে আমরা বুঝবে কি করে আসল বিষয়টা কি? বিষয়? মীরাকে চাকরি কেন ছাড়তে বলেছে জানো? ফ্যামিলিতে সময় দেওয়ার জন্য নয়, বাইরে আরেকটা ফ্যামিলি তৈরি করার জন্য, যাতে বাইরে ফুর্তি করলে তা সহজে মীরার চোখে না পড়ে। ঈশা শেখের মাথা যেন আকাশ ভেঙে পড়েছে। মাহির মীরার দিকে তাকে তাচ্ছিল্যভাবে হেসে অহংকার ভাব নিয়ে ফোনে কিছু একটা বের করলো। এই দেখো, বাইরে কোন মেয়ের সাথে ফুর্তি করছে। ঈশা শেখ দেখলেন আসলে কল্প একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। এমনকি একটা ছবিতে তো সে মেয়েটাকে হাত ধরে রাস্তা পার করাচ্ছে। মায়ের হাবভাব দেখে মায়ের বিজয়ের হাসি এসে ফোনটা মীরার দিকে বাড়িয়ে দিল। মীরাও দেখলো, এরপর কল্পের দিকে তাকালো। কল্পকে কিছু বলল না মীরা। ফোনটা বন্ধ করে আবারও কল্প কোথায় ব্যথা পেয়েছে তা দেখতে লাগলো। তার প্রতিক্রিয়ায় অবাক হলো সবাই। তোর খারাপ লাগছে না? কেন? আমার খারাপ লাগছে না দেখে তোমার কি ভালো লাগছে না? তুমি কি মনে আশা পুষে রেখেছিলে আমার আর্তনাদ দেখবে? ভাবির মতো মানে? এখানে প্রীতা কোথা থেকে এলো? মীরা উঠে দাঁড়ালো। নিজের ভাইয়ের চোখে সরাসরি তাকিয়ে বলল, তুমি কি সবাইকে নিজের মতো চরিত্রহীন মনে করো ভাইয়া? রেগে গেল মাহির। চিৎকার করে বলে উঠল, কি বলছিস তুই? তোর স্বামী বাড়ির মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, তোকে ধোকা দিচ্ছে। সেটা আমি তোকে প্রমাণসহ দেখালাম, আর তুই কিনা আমাকেই আজেবাজে কথা বলছিস? কোনটা আজেবাজে কথা? তুমি যেমন আমাকে প্রমাণসহ আমার স্বামীর চরিত্র দেখালে, আমিও প্রমাণসহ তোমার চরিত্র দেখাতে পারি। ঈশা শেখ মীরাকে টেনে নিজের কাছে নিয়ে এলেন। মীরা শোকে, কি তোর মাথা পাগল হয়ে গিয়েছে? কাকে কি বলছিস? হুঁশে বলছিস তুই? মায়ের থেকে হাত ছাড়িয়ে নিল মীরা। তুমি অন্তত আজ ভাইয়ের দোষগুলো আড়াল করতে এসো না। আর কত দোষগুলো দেখে অন্ধের মতো থাকবে মা? মায়ের সামনে এসে দাঁড়ালো মীরা। মেয়েটার নাম অন্তি, কল্পের খালাতো বোনের মেয়ে। বাচ্চা একটা মেয়ে, মাত্র কলেজ শেষ করলো। তাকে আমি ভালো করেই চিনি। চুপসে গেল মাহির। চোরের মতন চোখগুলো এদিক ওদিক করতে লাগলো। তাকে আমতা আমতা করতে দেখে মীরা হাসলো। আসলে কি জানো, যার চরিত্র যেমন সে বিপরীতে থাকা মানুষটাকেও সেরকম চরিত্রের মনে করে। যেমন তোমার চরিত্র নড়বড়ে, তুমি ভেবেছ কল্পের চরিত্র তোমার মতো নড়বড়ে। কিন্তু কি জানো তো, আমি গর্ব করে বলতে পারি আমার স্বামীর চরিত্র পুরনো দালানের মতো নড়বড়ে নয়, যেমনটা আমার ভাইয়ের। মীরা, খুব গায়ে লাগছে না শুনতে?
কিন্তু এগুলোই তো তিক্ত সত্যি কথা। কথা যখন উঠেছে আজ খোলসা হয়েই যাক। সব মেয়েই চায় একজন আদর্শ স্বামী, যত্নশীল ভাই এবং পরিবার। কপালগুনি আমার সব থাকলেও ভাবির কপালে সেই সুখ নেই। না সে পেল বিয়ের পর স্বাধীনতা, না পেল শাশুড়ির ভালোবাসা, আর না পেল আদর্শ স্বামী। বরং তার কপালে জুটল এমন এক স্বামী যার চরিত্র নড়বড়ে, যে নিজের স্ত্রীকে অন্যের সামনে ছোট করে নিজেকে মহৎ ভাবে, যে নিজের স্ত্রীর পাশে বসে অন্য মেয়ের সাথে নিশিরাতে গল্প করে। চমকে উঠল মাহির। এমনকি ঈশা শেখও। ততক্ষণে পিতার চোখেও জল জমে গিয়েছে। কি অবাক হলে? তুমি যে অনেক মেয়ের সাথে রিলেশনে ছিলে সেটা আমার জানা ছিল, কিন্তু কিছু বলার অধিকার যে আমার ছিল না, কারণ আমি ছোট। তোমার বিয়ের পর ভাবলাম এবার হয়তো তুমি ভালো হয়ে যাবে, কিন্তু কপাল, তুমি তো নিজের স্ত্রীর সাথে পরের মতো আচরণ করতে। তার ভালো জিনিসের প্রশংসা করার পরিবর্তে তার ভুল নিয়ে সব সময় খোঁটা দিতে। মায়ের দিকে তাকালো মীরা। মা, আমি জানি তুমি আমাদের অনেক ভালোবাসো, কিন্তু কি বলো তো, ভাইয়ার প্রতি তোমার অতিরিক্ত ভালোবাসাই তার স্বভাব নড়বড়ে হতে উৎসাহী করেছে। বাবা মা হলো সন্তানদের জন্য খুঁটির মতো, যে তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। তুমি জানতে ভাই অনেকগুলো মেয়ের সাথে রিলেশন ছিল, কিন্তু তুমি ছেলে বলে তাকে ছাড় দিতে, বলতে এই বয়সে করবে না তো কবে করবে মজা। এরপর বিয়ে হলো, কিন্তু তার স্বভাবের পরিবর্তন হলো না। উল্টো সে ভাবিকে সব সময় নিজের নিচে রাখতে চাইতো। তুমি দেখতে, কিন্তু বারণ করার বদলে নিজেও সঙ্গ দিতে। বাবা তো সারাদিন বাইরে থাকতো, দেখলেও কিছু বলতো না। আমি প্রতিবাদ করতে গেলেও তুমি আমাকে দমিয়ে রাখতে। থেমে গেল মীরা। প্রীতার দিকে তাকিয়ে দেখল সে এক কোণে দাঁড়িয়ে চোখের জল বিসর্জন দিচ্ছে। তাকে সামনে নিয়ে এলো মীরা। বর্তমান সমাজের সাথে একটা কথা খুব মানানসই। নিজের নারী হাজারো রূপবতী হলেও পুরুষের কাছে পরনারীর রূপই সর্বপ্রথম নজরে পড়ে। যার জলজন্ত উদাহরণ আমার প্রাণের ভাই, যে কিনা নিজের স্ত্রীর পাশে বসে অফিসের মেয়ে কলিগের সাথে নিশি রাতে ও সুখ দুঃখের গল্প করে। ঈশা শেখ মেয়ের কথায় অবাক হয়ে গেলেন। তুই এসব জানলি কি করে? পিতার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, তুমি আমার বোনকে এসব বলেছ? তোমাকে তো আমি জেনে গিয়েছি বলে এখন খুব আত্মসম্মানে লাগছে, তাই না? যখন এসব করতে তখন বিবেকে নাড়া দেয়নি। ভাবি তো আর এত সাহসী নয় যেন আমার কাছে সরাসরি এসব বলবে। কিন্তু কপালগুনে আমার কানে ঠিকই তোমার সব কাজকর্মের কথা পৌঁছে গিয়েছিল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবার এসব বন্ধ করতেই হবে, তবে অন্যভাবে। সবাই উৎসুক নয়নে মীরার দিকে তাকালো। আমি সব ঘটনা কল্পকে খুলে বলি, তারপর আমরা দুজন মিলে মিথ্যা ঝগড়া করার নাটক করি সবার সামনে। মনে আছে কিছু সপ্তাহ আগে যখন তোমরা ও বাড়িতে গিয়েছিলে, তখন কল্প সবার সামনে খাবার নিয়ে ঝামেলা করেছিল। সেটা সে ইচ্ছে করে করেছিল যাতে আমরা তোমাদের বোঝাতে পারি মেয়ের জামাইয়ের এই ধরনের ব্যবহারে কেমন লাগে। ভাবির বাবার বাড়ির লোকদের কখনোই তোমরা সম্মান দাওনি। অনেক কাঠখড় পুড়িয়ে সেবার ভাবি তাদের এ বাড়িতে দাওয়াতে এনেছিল, কিন্তু ভাইয়া সবার সামনে তাদের সাথে বাজে ব্যবহার করলো। ওনারা এতটাই কষ্ট পেয়েছিল প্লেটের খাবারগুলো শেষ করতে পারেননি। এছাড়াও ভাইয়া যেদিন প্রথম ভাবির বাড়িতে গিয়েছিল, তুমি কড়াভাবে তাকে ভাবির সামনে বলে দিয়েছিলে যেন ছোট এক হাঁড়ি দই আর কিছু কম দামি ফলই যেন নিয়ে যাই। ভাইয়াও সেরকমই করেছিল। এসব ঘটনা আমার চোখের সামনে হয়েছে, কিন্তু আমি তখন চেয়েও কিছু করতে পারিনি। তাই ভাবলাম এবার আমাকে কিছু করতেই হবে ভাবিকে এই পরিবেশ থেকে বের করার জন্য। কি করতে চাইছিস তুই? মা, ভাবিকে কিন্তু তুমিই পছন্দ করে এনেছিলে। সব জেনে শুনেই কিন্তু বিয়েটা হয়েছিল। তুমি কথা দিয়েছিলে ভাবি এই বাড়িতে ভালো থাকবে, কিন্তু তোমরা তোমাদের কথা রাখতে ব্যর্থ হয়েছ। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ভাবি আর এই বাড়িতে থাকবে না, তাকে আমরা তার বাবার বাড়ি দিয়ে আসব। মীরা, তোমার সাহস তো কম নয়। প্রীতা আমার বউ, ওর কোনো সিদ্ধান্ত নেওয়ার তুই কে? তাহলে আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার তোমরা কে? তোমরা কোন অধিকারে সেদিন কল্প থেকে কৈফিয়ত চাইছিলে? মীরা ভাইয়ের সাথে তুই কী রকম ব্যবহার করছিস? আমরা তোর পরিবার, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব অধিকার আমাদেরও আছে। মা, তোমরা পারোও বটে, এক মুখে দু কথা বলতে বিবেকে বাঁধে না। আমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাদের আছে, অথচ ভাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার পরিবারের নেই কেন? সে এ বাড়ির বউ বলে? পিতার কাছে এসে দাঁড়ালো মীরা। ভাবি, এবার প্রতিবাদ করার সময় তোমার। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করেছি। কল্প আমাকে সম্পূর্ণ সঙ্গ দিয়েছে। আমরা পথ বানিয়ে দিয়েছি, এবার সে পথে হেঁটে সুখের ভেলায় উঠতে হবে তোমার নিজেকে। প্রীতা কিছুক্ষণ ভাবল, তারপর চোখের জল মুছে শক্ত কণ্ঠে বলল, আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। যতদিন কারো মনে সত্যিই আমার জন্য শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার তৈরি না হবে,
ততদিন আমি এবং আমার অনাগত সন্তান এই বাড়িতে পা রাখব না। স্তব্ধ হয়ে গেল মাহির। ঈশা শেখ বাধা দিতে চেয়েও পারলেন না। মাহির এতটাই অবাক হয়েছে যে কথা বলার শব্দ হারিয়ে ফেলেছে যেন। সে এতদিন ভেবেছিল প্রীতা কখনই তার অন্যায়ের প্রতিবাদ করার সাহস করবে না। তাই নিজের মন মতো চলত, প্রীতাকে সুযোগ পেলে অপমান করত। ভেবেছিল যাই কিছু হয়ে যাক প্রীতা তাকে ছেড়ে যাবে না। কিন্তু মাহির ভুলে গিয়েছিল দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়ানো ছাড়া যে কোনো উপায় থাকে না। সেদিনই মীরা এবং কল্পের সাথে বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে এসেছিল প্রীতা। তবে তারা কেউ এসব প্রীতার পরিবারকে জানায়নি। মীরা এবং কল্পকে দেখে তার পরিবারও কোনো রকম প্রশ্ন করেনি। মেয়ে হলে তাকে কেউ মেনে নেবে না, বড় হলে সেও স্বামীর লাঞ্ছনার সম্মুখীন হবে ভেবে ভেতরে ভেতরে ভয়ে কুড়ে মরত প্রীতা। ভেবেছিল সে যেমন দুঃখের ভেলায় চড়ছে মেয়ের কপালেও বুঝি তাই লেখা থাকবে। কিন্তু এখন মনে হচ্ছে মেয়ের সাথে সাথে তার কপালেও সুখের ভেলায় ভ্রমণ করার সুযোগ হয়েছে। কয়েক মাসে মাহির একদম পরিবর্তন হয়ে গিয়েছে। মোটেও প্রীতাকে হেয় করে কথা বলে না, যথাসম্ভব তার যত্ন করে, তাকে সম্মান করে। মেয়েকে তো যেন সে দু চোখে হারাচ্ছে। হসপিটালের বিছানায় শুয়ে সুখের অশ্রু বিসর্জন দিল প্রীতা। ধন্যবাদ মীরা এবং কল্প, তোমাদের কারণেই আমার দুঃখের ভেলা সুখের ভেলা পরিণত হয়েছে। আমি মন থেকে দোয়া করি পৃথিবীর সকল সুখ যেন তোমাদের কপালে থাকে। হসপিটাল থেকে ফিরে রাতের খাবার শেষ করে বিশ্রামের প্রস্তুতি নিচ্ছে মীরা। বাইরে ঝুম বৃষ্টি। বিছানা গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো মীরা। দেখলে কল্প এক মনে হাত বাড়িয়ে বৃষ্টি স্পর্শ করছে। বৃষ্টি উপভোগ করা শেষ, তার দিকে ফিরে তাকালো কল্প। মীরা বুঝে ওঠার আগে তার দিকে বৃষ্টির পানি ছুঁড়ে মারল। মুহূর্তে তার মুখশ্রী বৃষ্টির পানি লেপটে গেল। শয়তানের চাচা, তোমাকে তো আমি, বলতে বলতে সেও কল্পের দিকে বৃষ্টির পানি ছুঁড়ে মারল। কল্প হাসতে হাসতে মীরার হাত ধরে তাকে নিজের কাছে নিয়ে এলো। মুখে লেপটে থাকা চুলগুলো যত্ন সহকারে সরিয়ে দিয়ে ললাটে অধর ছোঁয়ালো। আমাকে কখন কেউ বাবা বলে ডাকবে বউ? যখন আমাদের ভাগ্যে সৃষ্টিকর্তা লিখে রাখেন তখন। দুজনে নীরবে বৃষ্টি উপভোগ করতে লাগলো। মীরা কল্পকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ কল্প, আমার জীবনে সুখের ভেলা নিয়ে আসার জন্য। ভাবির পরিস্থিতি দেখে ভেবেছিলাম আমার কপালেও বুঝি দুঃখ অবহেলায় আছে, কিন্তু বুঝিনি তুমি আমার জীবনটা সুখে ভরিয়ে দিবে। আমি তোমার সাথে সারা জীবন এই সুখের ভেলায় চড়ে সুখের সাগরে ভেসে বেড়াতে চাই। ভালোবাসি তোমাকে, ভালোবাসি বউ।